জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। নানা নাটকীয়তার পর অবশেষে পেছালো রাকসু নির্বাচন। 25 সেপ্টেম্বরের পরিবর্তে নির্বাচন হবে 16 অক্টোবর। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভোট আয়োজনের অনুকূলে নেই, এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রায় 4 ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের নতুন তারিখ জানানো হয়, যেখানে বলা হয় শিক্ষকদের কর্মসূচি আর নির্বাচন সম্পন্ন করতে পর্যাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী না পাওয়ায় নির্বাচনের তারিখ পেছানো হলো। এদিকে রাকসু নির্বাচন পেছানোর জন্য সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী ও ছাত্রদল। শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য দুর্গাপূজার পর নির্বাচন চান তারা। প্রায় 25 তারিখে নির্বাচনের দাবি করে ছাত্র শিবির। যদিও নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ছাত্রদল ও বাম মনা প্যানেলগুলো উচ্ছ্বাস প্রকাশ করেছে, কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। আমরা নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। আমরা মনে করি আজকে নৈতিকতার বিজয় হয়েছে, শিক্ষার্থীদের বিজয় হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী সেটাকে স্বাগত জানিয়েছে। ইনশাআল্লাহ আমরা সবাইকে একটা সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উপহার দেব। প্রশাসন এবং জামাত শিবির যেভাবে ষড়যন্ত্র করে রুয়ার মতন করে রাকসুকে ষড়যন্ত্র করে তাদের একতরফাভাবে নির্বাচন আয়োজন করছিল, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা সকলে মিলে তাদের ষড়যন্ত্র আমরা রুখে দিয়েছি। জামাত শিবির একটি সাজানো নির্বাচন করতে চেয়েছিল, কিন্তু আজকে শিক্ষার্থীরা তৎক্ষণাৎ প্রতিবাদ করে সেই ষড়যন্ত্র রুখে দিয়েছে। একেবারে পুরোপুরি দলীয় এজেন্ডাটা প্রমাণ করলেন এখন আপনারা, এটা আমরা মানবো না স্যার। স্যার আপনারা এক পক্ষের কথা শুনতেছেন আর এক পক্ষের কথা শুনতেছেন না। 16 তারিখে হবে, তার কি ভোট দিবেন স্যার? 15 তারিখ থেকে সবাই জানে স্যার, 25 তারিখে 16 তারিখ, এই যে 16 তারিখে হবে, তার কি প্রমাণ স্যার? এটা আমরা মানবো না স্যার। চাকসু নির্বাচনের স্বচ্ছ ব্যালট বাক্স ও ছবিযুক্ত ভোটার তালিকা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও ভোট কেন্দ্রের 100 মিটারের ভেতর ভোটার ও পোলিং এজেন্ট ছাড়া কেউ থাকতে পারবে না। দুপুরে চাকসু নির্বাচনে আচরণবিধি ও আনুষঙ্গিক বিষয়ে করণীয় নিয়ে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন নিয়ে সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো চাপ নেই বলেও জানানো হয়। মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আচরণবিধি, প্রচারণা, ভোটের দিনের যানবাহন ব্যবস্থা সহ নানান বিষয়ে জানতে চান। এসব প্রশ্নের উত্তরের কমিশন জানায় ভোটের দিন বাড়তি শিডিউলে শাটল চলাচলের ব্যবস্থা রাখা হবে। একই সঙ্গে অতিরিক্ত বাস সংযোজন করা যায় কিনা সেটিও ভেবে দেখা হবে। অনিয়ম অভিযোগের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ না নেয় ডাকসু নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় ডাকসু নির্বাচনের অনিয়ম ও অসঙ্গতির 11টি অভিযোগ তুলে ধরে ছাত্রদল সমর্থিত প্যানেল। নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে ব্যালট পেপার পড়ে থাকা, ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্য সহ পরিকল্পিতভাবে অব্যবস্থাপনা সৃষ্টি করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন আবিদ হামিম মায়েদ পরিষদ। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়েও পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার সন্ধ্যায় কমিশনের হালনাগাদ খসড়া ভোটার তালিকা বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়। এতে আগামী 1 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে 17 নভেম্বরের মধ্যে দাবি, আপত্তি, সংশোধন ও নিষ্পত্তির কাজ শেষ করবে কমিশন। সব ধরনের প্রক্রিয়া শেষে 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এবার ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে 3 ধাপে ভোটার তালিকা চূড়ান্তে কাজ করছে ইসি। বর্তমানে দেশে 12 কোটি
63 লাখের বেশি ভোটার রয়েছে। আগামী 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে চূড়ান্ত তালিকায় তাদেরও যুক্ত করতে কাজ করছে কমিশন। সব মিলিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় 12,80,00,000-এর মতো ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করছে ইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে আবারও সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগামী নির্বাচনে বিএনপি 50 থেকে 100 আসনের বেশি পাবে না বলেও মন্তব্য করেন নাসির। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, এনসিপি চায় শাপলা, লাল শাপলা অথবা সাদা শাপলা। প্রয়োজনে আইন সংশোধন করে হলেও শাপলা প্রতীক তাদেরকে দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়াও গণ অধিকার পরিষদের একীভূত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কেবল গণ অধিকার নয়, আরও অনেক দল এনসিপির সাথে যুক্ত হচ্ছে। একীভূত হলেও দলের নাম এনসিপি এবং শাপলা প্রতীক হবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, আগামী নির্বাচনে 150টি আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির। বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না। ফলত তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। এটা কিন্তু অন্য কোনো কারণে নির্বাচনে, এই দুইটি দলের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে, বিলম্বিত হচ্ছে। আমি মনে হয় একবার বলেছিলাম বিএনপির 50-100 আসনের উপরে যাবে না, কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন কোন দিকে তলানিতে যাচ্ছে। যে বিএনপির শীর্ষ দুই নেতাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুধু তাই নয়, রাজনীতি থেকে তাদের মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই সিনিয়র নেতা। সোমবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী আরও বলেন, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে উল্লেখ করে দলীয় নেতা কর্মীদের পূজা মণ্ডপে প্রহরীর ভূমিকায় অবস্থানের নির্দেশ দেন রুহুল কবির রিজভী। প্রশাসনে একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থিতরা বেশি সুযোগ পাচ্ছেন বলেও অভিযোগ করেন রিজভী। বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন এই জনপ্রশাসন সচিবের দ্বারা। চূড়ান্ত যে দুর্গাপূজা শুরু না হলেও তাদের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা সারা বাংলাদেশে দলের নেতাকর্মীকে সতর্ক থাকতে বলেছি, কারণ জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। প্রত্যেককেই বলেছে, নির্ঘুম প্রহরীর মতো আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা কমিটি, পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আপনারা চোখ কান সব খোলা রাখবেন, যাতে কোনোভাবেই হিন্দু সম্প্রদায়ের একটি বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজায় যেন কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সৃষ্টি না হয়। এদিকে ইহুদিদের পছন্দের পিআর ব্যবস্থা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সোমবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, পিআর একটি উদ্ভট ধারণা। যে সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন এগুলো বাংলাদেশের সংবিধানে এগুলো নাই, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এটা নাই, আমেরিকায় নাই, লন্ডনে নাই, যারা সবচেয়ে বেশি গণতন্ত্রের চর্চা করে। পিআর একটা দেশে আছে, সেটা কোথায় জানেন? ইসরায়েলে। পিআর সিস্টেম যদি ইসরায়েলে না থাকতো তাহলে নেতানিয়াহু সরকার গঠন করতে পারতো না, কারণ সে হচ্ছে একটা সংখ্যালঘিষ্ঠ দল, পার্লামেন্টে তার অবস্থান সংখ্যালঘু। নির্বাচন বানচালের উদ্দেশ্যেই বিভিন্ন পদ্ধতির কথা বলা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, এসব দাবিতে রাস্তায় নেমে বিভক্তির হীন চেষ্টা হচ্ছে।
নানা রকম পদ্ধতির কথা বলে এই নির্বাচনকে বানচালের হীন প্রচেষ্টা করা হচ্ছে। যারা রাস্তায় নেমে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন? যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন, কেন প্রফেসর মোহাম্মদ ইউনূসকে আজকে শঙ্কার মধ্যে পাঠাচ্ছেন? জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফর সঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির ৬ শীর্ষ নেতা। রাত ১টা ৪০ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথ ধরেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনের তিনি ভাষণ দেবেন। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ডাক্তার তাসনিম, যারা সফর শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হচ্ছে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন। জাতিসংঘের প্রধান কার্যালয়ে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, জানাবেন প্রধান উপদেষ্টার তিনি পৌঁছেছেন কিনা, তার সফর সূচিতে বিস্তারিত কি আছে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখনো পৌঁছাননি। আমরা যে তার সফর সূচি দেখেছি তাতে নিউ ইয়র্কের যে স্থানীয় সময় তাতে আজ দুপুর ২টা ২৫ তিনি যে বিমানটিতে করে এসছেন সেটি অবতরণ করবার কথা রয়েছে। এখন নিউ ইয়র্কে বাজে হলো ২টা ৬ সেই অর্থে এখনো পৌঁছাননি বলেই আমরা ধরে নিচ্ছি তিনি। আপনি জানেন যে নিউ ইয়র্কের যে কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখানে পৌঁছবেন। তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জামাতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির ২জন কেন্দ্রীয় নেতা। তো তারা সেখানে নেমে সরাসরি তারা যেখানে অবস্থান নেবেন অর্থাৎ যে হোটেলে উঠবেন সেখানে চলে যাবেন। এরপরে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ৩টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সবার প্রথম হলো, আপনি জানেন যে নিউ ইয়র্ক যে পুলিশ রয়েছে, NYPD বলা হয়, সেই নিউ ইয়র্ক পুলিশের একজন কর্মকর্তা ছিলেন যিনি বাংলাদেশে বংশোদ্ভূত, দিদারুল ইসলাম, যিনি কিছুদিন আগে দায়িত্ব পালনরত অবস্থায় নিউ ইয়র্কে মারা গিয়েছিলেন। তো তিনি মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে নিউ ইয়র্কে এসে হোটেলে উঠবার পরে সরাসরি তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেখানে তার পরিবারকে হয়তো তিনি শোক সংক্রান্ত যে পরিবার রয়েছে তাদেরকে কথা বলবেন, তাদের সমস্যাগুলো শুনবেন। এরপরে তার আরো ২টি প্রোগ্রাম রয়েছে। একটি হলো আজকে যে হাই লেভেল বৈঠক চলছে, আপনি জানেন যে এই সাধারণ অধিবেশনে, সেখানে তিনি অংশ নেবেন এবং রাতে তার একটি ডিনার প্রোগ্রাম রয়েছে। এর বাইরে আজকে আরেকটি কিন্তু বড় ঘটনা ঘটছে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশন, সেটি হলো ফিলিস্তিন ইস্যু নিয়ে। আপনি জানেন যে এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশন পরিষদে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। ইতিমধ্যে গতকাল আপনি জানেন 4টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। অস্ট্রেলিয়া রয়েছে, তার মধ্যে কানাডা রয়েছে, যুক্তরাজ্য রয়েছে এবং পর্তুগাল রয়েছে। এই 4টি দেশ গতকালকে স্বীকৃতি দিয়েছে এবং আজকে ঠিক এই মুহূর্তে আমি যখন আপনার সাথে কথা বলছি তখন ফ্রান্স এবং সৌদি আরবের একটি যৌথ বৈঠক কিন্তু এই জাতিসংঘ সদর দপ্তরে চলছে এবং এখানে মূলত ফিলিস্তিনকে কিভাবে স্বীকৃতি দেয়া যায়, অন্যান্য যে দেশ রয়েছে তারা এখনো যারা স্বীকৃতি দেয়নি তাদেরকে কিভাবে স্বীকৃতি আদায় করা যায় সে বিষয়গুলো যৌথ বৈঠকে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতিসংঘের যে নিরাপত্তা কাউন্সিল রয়েছে তার মধ্যে 5টি দেশকে নিয়ে মূলত কাউন্সিলটি গঠন হয়েছে। সেই 5টি কাউন্সিলের একটি কিন্তু হলো এই ফ্রান্স এবং বাকি যে 4টি দেশ রয়েছে সেখানে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য 3টি দেশ তারা ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং ধারণা করা হচ্ছে আজকের এই
সৌদি আরবের সঙ্গে যে যৌথ যে বৈঠকটি চলছে, যৌথ বৈঠকের পর ফ্রান্স আজকেই হয়তো ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দিবে। এরপর অর্থাৎ শুধুমাত্র এই 5টি যে নিরাপত্তা দেশ রয়েছে এর মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়া ফ্রান্স যদি আজকে স্বীকৃতি দিয়ে দেয় তাহলে 4টি দেশের স্বীকৃতি দেওয়া হয়ে যাবে। কিন্তু এখানে একটি কথা আমি আপনাকে জানিয়ে রাখি ফরহাদ, এই জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের যে 5টি দেশ রয়েছে এই 5টি দেশই যদি সবাই স্বীকৃতি না দেয় স্থায়ী সদস্য হিসেবে, তাহলে কিন্তু ফিলিস্তিন এই জাতিসংঘের দেশ হিসেবে স্বীকৃতি পাবে না। সে কারণে এখানে কিন্তু যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দেওয়াটা অনেক বেশি গুরুত্ব রয়েছে। সেটি তারা কবে নাগাদ দিবে বা আদৌ দিবে কিনা তা নিয়ে নানান সংশয় শঙ্কা রয়েছে, সেটি আমরা এখনই বলতে পারছি না। এর পাশাপাশি আপনি জানেন যে যদি আমরা ফিলিস্তিন ইস্যুর বাইরে আবার আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সূচি নিয়ে আপনাকে একটু বলি। এবারই প্রথমে আপনি বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে যেখানে কিনা রাষ্ট্রপ্রধান ছাড়াও অন্যান্য 3টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদে অংশ নিচ্ছেন এবং যখন একটি বাংলাদেশ অন্তর্বর্তী সরকার রয়েছে, যখন পিআর পদ্ধতি নিয়ে আলোচনা চলছে, জুলাই সনদ নিয়ে নানান দাবি দাওয়া, একে অন্যের সঙ্গে মতের দ্বিমত, নানান বিষয় একটি মানে সংকট মুহূর্তে চলছে বাংলাদেশের নির্বাচন নিয়ে, তখন এই প্রধান 3টি দল অর্থাৎ বিএনপি, জামাত এবং এনসিপির 6 জন শীর্ষ নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘ সাধারণ অধিবেশনে আসা কিন্তু একটি বড় একটি মেসেজ রয়েছে এর মধ্যে। এবং ধারণা করা হচ্ছে বা নানান জায়গায় কথা শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো এই নিউ ইয়র্কে বসেই এই বিএনপির যে 2 জন শীর্ষ নেতা, জামাতের 2 জন শীর্ষ নেতা, এনসিপির 2 জন শীর্ষ নেতা, এই 6 জনকে নিয়ে বসে হয়তো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে, সেই নির্বাচন কোন প্রক্রিয়ায় হবে, সেখানে জুলাই সনদ নিয়ে যে কথা রয়েছে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে যে কথা রয়েছে, সংবিধান কি পদ্ধতিতে থাকবে কি থাকবে না তা নিয়ে যে নানান মত দ্বিমত রয়েছে, এর একটি সমাধান হয়তো তিনি এই 3টি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বসে একটি সমাধান করে যাবেন বলে কিন্তু একটি কথা শোনা যাচ্ছে বা প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এটি কিন্তু অনেক বড় একটি গুরুত্ব পাচ্ছে এবার এই তার নিউ ইয়র্ক সফরে। এবং আমরা আরো যদি জানতে পেরেছি যারা এখানকার প্রবাসী সাংবাদিক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সাইড ইভেন্টে অংশ নেবেন, সেখানেও হয়তো এই 3টি দলের শীর্ষ নেতারা বাংলাদেশের নানান কথা বা নানান চাওয়া পাওয়া বাংলাদেশের চাহিদা বা বিশ্বের যে উন্নত দেশগুলো রয়েছে কিংবা বিশ্বের যে এখানকার বিভিন্ন দেশের বিশ্ব নেতারা রয়েছে সেখানেও এই কথাগুলো তারা তুলে ধরবেন। আর আপনি জানেন যে আগামী 26 তারিখ মূলত ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, যেটি তিনি গত বছরও দিয়েছিলেন 23 সেপ্টেম্বর, এটি তিনি এবার দেবেন 26 তারিখ। এবং সেখানে তিনি আগামী নির্বাচন নিয়ে একটি বিশ্ব নেতাদের সামনেও হয়তো একটি রূপরেখা তুলে ধরবেন যে কোন পদ্ধতিতে আগামী নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হবে এবং সেখানে আওয়ামী লীগের অবস্থান কি হবে তারও একটি স্পষ্ট ধারণা হয়তো তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন। কারণ আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের যে অবস্থান ছিল, একটি গণহত্যায় যে আওয়ামী লীগের নৃশংসভাবে যে তারা বাংলাদেশের সাধারণ জনতার উপর গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছিল, এই বিষয়গুলো তিনি কিন্তু গত বছর যে ভাষণ সেখানে তুলে ধরেছিলেন। এবার হয়তো সে বিষয়টি আবার নতুন করে তুলে ধরে সামগ্রিক নির্বাচনের একটি দিক নির্দেশনা বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 26 তারিখ। সেটি আমরা নিশ্চয়ই আপনাকে পরবর্তীতে জানাবো। আমার কাছে আপাতত এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ফরহাদ, সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞার খবরটি সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন বলে জানিয়েছেন আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রোববার সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি সংযুক্ত আরব আমিরাত। গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি এসেছে ভুয়া একটি ওয়েবসাইটের তথাকথিত একটি আর্টিকেলের সূত্র ধরে। ওয়েবসাইটটির তথ্যে অসঙ্গতি রয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়, এখানে যোগাযোগের ঠিকানা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভারতে হলেও দুবাইয়ের যে ঠিকানা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয়। বিজ্ঞপ্তিতে এ ধরনের ভুয়া তথ্য বা গুজবের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী।
সাক্ষ্যে রাজবাড়ী চিটাগাং রোড সহ আশপাশের এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরেন তিনি। শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন দাবি করেন, পুরো জুলাই আন্দোলন ছিল অবৈধ। আন্দোলনকারীরাই ষড়যন্ত্র ও টার্গেট করে ছাত্র জনতাকে হত্যা করেছে। পরে আলী আহসান জুনায়েদ বলেন, আন্দোলনে কোনো ম্যাটিকুলাস ডিজাইন হয়নি, সব ছিল বৈধভাবে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় সাক্ষী সিয়াম হোসেন আয়ানকে জেরা করেন আসামিপক্ষ। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আবু সাঈদ হত্যা মামলার 6 আসামিকে। জুলাই যাত্রাবাড়িতে চিটাং রোডের স্পটে আমাদের উপর সরাসরি হেলিকপ্টার থেকে, পুলিশ, র্যাব, বিজিবির গাড়ি থেকে সরাসরি গুলি করা হয়েছে। সেখানে অন দ্য স্পটে আমি নিজের চোখে 20 থেকে 25 জনকে পড়ে যেতে দেখেছি। এবং এই যে অভিজ্ঞতা, টানা 3 ঘন্টা ধরে গুলি চলেছে, এই অভিজ্ঞতাগুলো দেখেছি। এই আন্দোলন চলাকালে কিভাবে নির্যাতন করা হয়েছে, কিভাবে নিষ্ঠুরতা দেখানো হয়েছে, এমনকি পরিচিত ব্যক্তি লাশ শনাক্ত করার সুযোগ না দিয়ে বেওয়ারিশ লাশ হিসাবে 114 জনকে দাফন করা হয়েছে তার বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার পর গতকাল জেরার আংশিক শুরু হয়েছিল, আজকে সম্পূর্ণ জেরা করেছেন। আন্দোলন সংগ্রাম করেছেন, এর যে সংগঠক হিসেবে উনি অত্যন্ত মুখ্য ভূমিকা পালন করেছেন। অতএব আমি মনে করি এই যে আন্দোলনটা তারা করেছিলেন, সে আন্দোলনটা ছিল অবৈধ এবং বৈধ সরকারকে উৎখাতের জন্য। সেই প্রসঙ্গেই আমি তাকে একটা মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনেরই অংশ হিসাবে এই আন্দোলনটা হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, ট্যাক্স কমালে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেয়া কঠিন হয়ে পড়বে। সোমবার ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি একথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর আরও বলেন, বিশ্বের তুলনায় স্টক মার্কেটে এখনকার অবস্থা খুবই দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে যেতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের দিকে যেতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাইরে টাকা চলে যাচ্ছে। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসাবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। আমরা শুধু ট্যাক্স উপর নির্ভর করলে চলবে না, ট্যাক্স, নন ট্যাক্স রেভিনিউ আর ট্যাক্স রেভিনিউ সেটা আমাদের অনেক লো। বাট বিসাইড দ্যাট আমাদের বিশেষ করে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে আমরা তো বেতন ভাতাতেও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে। এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নাই। বিগত সময়ের চেয়ে এবার আরও বেশি সম্প্রতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সকালে নারায়ণগঞ্জ নগরীর মিশন পাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা আরও বলেন, নারায়ণগঞ্জের দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের শঙ্কা নাই। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপগুলো সিসি ক্যামেরার স্থাপনের কাজ চলমান বলেও জানান তিনি। এবার দেশের 33,000 পূজা মণ্ডপে পূজা উদযাপন কমিটি 7 জন করে ভলেন্টিয়ার নিয়োগ দেবে। পাশাপাশি আনসার সদস্য থাকবে 8 জন করে। এছাড়াও পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরাও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে জানান উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসক সহ আরও অনেকে। কোনো নিরাপত্তার ঝুঁকি নাই এবং প্রত্যেক জায়গায় কিন্তু সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। এবং আরেকটা আপনারা জানেন, এবার কিন্তু সব পূজা কমিটির সাথে থেকে আমাদের মিটিং হয়েছিল, সেই সময় একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এই জন্য তারা বিভিন্ন গার্ড
মানে আমাদের সরকারি বাহিনী না, তাদের নিজস্ব থেকে তাদের থাকবে, কি জানি বলে, স্বেচ্ছাসেবক থাকবে। এই স্বেচ্ছাসেবকরা এইটা দেখাশোনা করবে, এইটা তারা করতেছে। এবং 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে। গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গুদামে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণে ফায়ার সার্ভিসের 5 সদস্য সহ অন্তত 6 জন দগ্ধ হয়েছেন। প্রায় 6 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানায় সোমবার বিকেল 3:30টায় টঙ্গীর সাহারা সুপার মার্কেট সংলগ্ন একটি গুদামে আগুন লাগে। এতে প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশের পরিবেশ। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করলে কেমিক্যালের বিস্ফোরণে 5 কর্মী দগ্ধ হন। এ ঘটনায় দগ্ধদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। পানিতে যখন নিভাইতে গেছে তখন আগুনটা বিস্ফোরণ হয়ে গেছে বিশালভাবে হওয়ার পরে ফায়ার সার্ভিসের 6 জন লোক আহত হয়ে গেছে। একবার তো ফায়ার সার্ভিসের লোকের ভিতরে ছিল, আমরা বাইরে ছিলাম, তো ওই বিস্ফোরণে ফায়ার সার্ভিসের লোক আহত হয়েছে। প্লাস্টিকের ড্রামের কারখানা আছে একটা, আর কেমিক্যালের গোডাউন আছে একটা। আর্তফা দাবিতে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11টায় প্রশাসনিক ভবন ঘেরাও করে এই কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘদিন ধরে অব্যাহত রাখা নানা সমস্যা ও অব্যবস্থাপনার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এ সময় বকেয়া পরিশোধ আরোপিত জরিমানা প্রত্যাহার, ল্যাব ও ক্লাস সংকট নিরসন, পরিবহন ও আবাসন সমস্যার সমাধান সহ 24 ঘন্টা মেডিকেল সেন্টার সেবা চালু রাখার দাবি জানান তারা। একই সাথে আগামী 20 দিনের মধ্যে সাধারণ শিক্ষার্থীদের জন্য জিমনেসিয়াম উন্মুক্ত করার আহ্বান জানান তারা। দাবি আদায়ে প্রয়োজনে পরিবহন, ধর্মঘট সহ বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পারিশ্রমিক বৃদ্ধির দাবিতে রাজশাহীতে কর্মবিরতি পালন ও নাটোরের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে বাস শ্রমিকরা। রাজশাহী ঢাকা রুটে আবারও কর্মবিরতি পালন করেছে বাস শ্রমিকেরা। সকাল 11:30টায় রাজশাহীর শিরৈল বাস স্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন তারা। তাদের দাবিতে সংহতি জানিয়ে বন্ধ রয়েছে রাজশাহী থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বাস চলাচল। মালিকেরা তো এটা মানিচ্ছে না গো, মালিকেরা বলছে বেতন বাড়ানো যাবে না। বেতন বৃদ্ধির কারণে দাবি জানানো হয়েছে মালিক পক্ষের কাছে। তারা সময় চাইছিল, তো তারা সময়ে সমাধান করে নাই, যার কারণে বন্ধ। সরকার অনুযায়ী আমরা যে বেতন পাবো, আমরা এই বেতনটা মালিকের কাছে চাচ্ছি, এটা আমাদের দাবি। আমাদের বেতন ভাতার দাবিটা যদি মেনে নেয় তাহলে আমরা কর্মবিরতি থেকে আমরা উদ্র করব। কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে মানব পাচারকারীদের মূল ঘাঁটি থেকে 84 জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী চক্রের 3 সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র। রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর রাত পর্যন্ত এই অভিযান চালায় বিজিবি ও র্যাব। র্যাব জানায় টেকনাফের রাজারছড়া, বাহারছড়া, বড়ইতলি সহ বিভিন্ন পাহাড়ে এ অভিযান চলে। এ সময় 18 দিন ধরে আটকে রাখা 18 জন বাঙালি ও 66 জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। তাদের দীর্ঘদিন ধরে নির্যাতনের মাধ্যমে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচারের উদ্দেশ্যে পাহাড়ে আটকে রাখা হয়েছিল। পরে অভিযান চালিয়ে আটক 3 পাচারকারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বিজিবি জানায় এখন পর্যন্ত মানব পাচার চক্রের 65 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 18 সেপ্টেম্বর অভিযান চালিয়ে 66 জনকে উদ্ধার করা হয়। বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে যেমন নেওয়া হয়, এছাড়াও যারা আমাদের অন্যান্য এলাকা থেকে পর্যটক আসে তাদেরকেও আটক করা হয়। আবার নিরপেক্ষ একেবারে সাধারণ জনগণ যারা শুধুমাত্র হয়তো বা ধর্মের কারণে বিভিন্ন জায়গায় চিল্লায় যায়, সেই ব্যক্তিদেরকেও এখানে ভুক্তভোগী বা এরকম মানব পাচারের শিকার করা হয়। আমরা বর্তমানে যাদেরকে পেয়েছি এরা সবাই বিগত 2 থেকে 3 সপ্তাহ ধরে পাহাড়ে আছে। আমাদের চলমান বিশেষ অভিযানের কারণে তারা সতর্ক ছিল, এক স্থান থেকে অন্যত্র প্রতিনিয়ত জায়গা বদল করছিল। এরা অনাহারে রাখা হয়েছে, এদের শারীরিক নির্যাতন করা হয়েছে
জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। সিলেটে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট কমাতে বিশেষ অভিযান চালিয়েছে মেট্রোপলিটন পুলিশ। সকাল ৮টা থেকে নগরীর 5টি গুরুত্বপূর্ণ জায়গায় একসাথে অভিযান শুরু করা হয়। এসএমপি কমিশনার জানান, সপ্তাহ খানেক আগে সড়ক শৃঙ্খলা ফেরাতে 5 দফা নির্দেশনা জারি করা হয়। ব্যাটারি চালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নম্বর প্লেট যুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। আর অনুমোদিত স্ট্যান্ড ছাড়া কোথাও অটো রিকশা পার্কিং করা যাবে না। নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান অব্যাহত থাকবে সপ্তাহব্যাপী। এই অভিযানের অংশ হিসেবে প্রথম অবৈধ যানবাহন যেগুলো 3 হুইলার সেগুলোর বিরুদ্ধে অভিযান চলছে। এরপরে অবৈধ স্ট্যান্ড, তারপরে হচ্ছে হকার। এইভাবে আমাদের অভিযানগুলো অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত এইটা মুক্ত না হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেলে আচমকা পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম। সোমবার দুপুরে পরিদর্শন শেষে হাসপাতালের দালালদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া হাসপাতালের অপরিচ্ছন্নতা, অতিরিক্ত অ্যাটেন্ডেন্ট, অনলাইনে আবাসিক রোগী ভর্তিতে ভোগান্তি সহ সব অনিয়ম ও দুর্নীতি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথার আশ্বাস দেন জেলা প্রশাসক। এখানে কোনো ব্লেমের বিষয় না। আমরা এখানে একটা বিষয় হলো কি, আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে 900 বেডের মানে ফেভারে, বাট প্রকৃতপক্ষে লোক হচ্ছে 3000 রোগী হচ্ছে। ফলে হচ্ছে যারা কাজ করতেছেন তারা অবশ্য ওভার বার্ডেন, তারা একসময় ক্লান্ত হয়ে যায় বা বেশি লোড নিচ্ছে, ফলে অনেক সময় ঠিকমতো কাজটা করতেছে না। তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কি সরবরাহ করা দরকার, কি সাপোর্ট দেওয়া দরকার, যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে চলে। সার্ভার জটিলতায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সকল কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন জরুরি ভিত্তিতে বিদেশগামী যাত্রী সেবা প্রত্যাশীরা। দীর্ঘ সময় কার্যক্রম বন্ধ থাকায় তৈরি হয়েছে জটিলতা। অফিসে ভিড় করেছেন 3 শতাধিক সেবা প্রত্যাশী। এদিকে সার্ভার সচল করতে কাজ করছেন ঢাকা থেকে আসা টেকনিশিয়ানরা। তবে কখন নাগাদ তা সচল হবে তা নিশ্চিত নন আঞ্চলিক অফিসের কর্মকর্তারা। তবে গতকাল প্রতিষ্ঠানটির ঢাকা থেকে নিয়ন্ত্রিত সার্ভারটি পুড়ে যায়। এতে ছবি তোলা, ডাটা এন্ট্রি সহ পাসপোর্ট সংক্রান্ত সকল কাজ বন্ধ হয়ে যায়। তবে আগে থেকে প্রস্তুত থাকা পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সফরে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নিয়ে পাকিস্তানি হানিয়া আমির। অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন হানিয়া। সানসিল্কের নতুন গ্লাস শাইন প্রপোজিশন নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে উচ্ছ্বাস প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিরা। সফর শেষে রোববার রাতে বাংলাদেশ ছেড়েছেন এই অভিনেত্রী। দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সোমবার লন্ডনে দেশটির পতাকা উত্তোলন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে লন্ডনের ফিলিস্তিনি দূতাবাসের বাইরে দেশটির পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের কূটনীতিকরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কূটনীতিকরাও। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ছাড়াও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে ফ্রান্স। অধিকৃত পশ্চিম তীরে হামলা জোরদার না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনকে যুক্তরাজ্যের রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার প্রতিশোধ নেওয়া যাবে না। এক প্রশ্নের জবাবে কুপার বলেন, ইসরায়েলের নিরাপত্তার পাশাপাশি ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতের সবচেয়ে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। শান্তি, ন্যায় বিচার এবং নিরাপত্তা রক্ষায় মধ্যপ্রাচ্যের সবার সঙ্গে কাজ করে যাবে যুক্তরাজ্য। দ্বিরাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করা যুক্তরাষ্ট্রের নৈতিক বাধ্যবাধকতা ছিল। এই স্বীকৃতির মাধ্যমে দ্বিরাষ্ট্র সমাধানের প্রক্রিয়ার আশা বাঁচিয়ে রাখতে চায় ব্রিটেন।
যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল পর্তুগালও। জাতিসংঘে থাকা পর্তুগালের স্থায়ী মিশনের সদর দপ্তরে এ ঘোষণা দিয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাউলো র্যাঙ্গেল। এ সময় তিনি বলেন, ন্যায়সঙ্গত স্থায়ী শান্তির একমাত্র পথ হিসেবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে পর্তুগাল। তবে যুদ্ধবন্ধ ছাড়া শুধু স্বীকৃতির মাধ্যমে গাজার মানবিক বিপর্যয় দূর করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে ক্ষোভ ঝাড়লেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি কিছুতেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুমকি দিয়েছেন তিনি। ঐক্যবদ্ধ থাকলে সবকিছু অর্জন করা সম্ভব। জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে একথা বলেন সংস্থাটির মহাপরিচালক আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় একটি উচ্চ পর্যায়ের সভার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। ঘণ্টাব্যাপী এই বৈঠকে গেল ৮ দশকের অর্জন এবং অন্তর্ভুক্তিমূলক ও প্রতিক্রিয়াশীল বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ সময় ফিলিস্তিনি সংকট সমাধানে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়, যেখানে যৌথভাবে সভাপতিত্ব করেন ফ্রান্স ও সৌদি আরব। তুলে ধরা হয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পদক্ষেপ। ১৯৬৭ সালের পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। দীর্ঘ ৫৮ বছর পর ৮০তম অধিবেশনে অংশ নিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট আহমেদ আল শারার। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়। প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধ ও অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে আসাদ পরিবারের শাসন ও তার পতনের পর শারার নেতৃত্বাধীন জোট গত বছরের ডিসেম্বরে ক্ষমতা দখল করে। সেই শারা এবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্য দেবেন। এর আগে সর্বশেষ ১৯৬৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট নুরেদ্দিন আল আতাসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন। বিশ্বসেরা মেধাবীদের জন্য ভিসা ফি তুলে নেয়ার পরিকল্পনা করেছে যুক্তরাজ্য সরকার। খ্যাতনামা বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের লন্ডনে স্বাগত জানাতে স্টারমার সরকার এই চিন্তা ভাবনা করেছে বলে দি ফিনান্সিয়াল টাইমসের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। তবে এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানায়নি ব্রিটেনের অর্থ বিভাগ। যুক্তরাজ্যে বর্তমানে মেধাবীদের জন্য ভিসার আবেদন ফি ৭৬৬ পাউন্ড। ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলটদের দায়ী করা দুঃখজনক বলে মন্তব্য করেছে দেশটির সুপ্রিম কোর্ট। এছাড়া ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে বিচারক। দুর্ঘটনার ১ মাস পর গেল জুলাইয়ে একটি রিপোর্ট প্রকাশ করে তদন্ত কমিটি। এতে ২ জন পাইলটের মধ্যে ফুয়েল সুইচ বন্ধের কথোপকথন ছিল। এর ভিত্তিতে দুর্ঘটনার জন্য পাইলটকে দায়ী করেন অনেকে। এর বিরুদ্ধে আদালতে রিট করে এভিয়েশন সেফটি নামে একটি সংগঠন। বিসিবি নির্বাচনে জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠি বৈধ ঘোষণা করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার এবিএম মঞ্জুরুল আলম দুলাল সহ কয়েকজন আবেদনকারী বিসিবির জারি করা চিঠি চ্যালেঞ্জ করে রিট করেন। চিঠিতে আসন্ন বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থাগুলোর কাউন্সিলর মনোনয়নের বিষয় ছিল। আবেদনকারীদের শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন এবং বিসিবির ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন। পরে সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সিভিল মিস পিটিশন দায়ের করলে শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করে বিসিবির সভাপতির ওই চিঠিকে বৈধ বলে ঘোষণা করেন। সিরিজ না খেললেও অনুশীলন করায় আত্মবিশ্বাসী নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টুর্নামেন্টের শুরুর আগে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার সাথে ম্যাচ থাকায় মূল আসরে ভালো করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। ভারতে নারী বিশ্বকাপে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জ্যোতি। বিষয়গুলো আসলে আমি ভাবতেছি না, এক আর সেকেন্ড হচ্ছে ওইটা আসলে চিন্তা করে এখন একদম সময় নাই, যেহেতু আমরা নেক্সট দুইটা হচ্ছে প্র্যাকটিস গেম খেলবো ইয়ের সাথে, শ্রীলঙ্কা এবং হচ্ছে সাউথ আফ্রিকার সাথে। আমার কাছে মনে হয় এই দুইটা ম্যাচ আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি থাকবে টিমটাকে একটু রিভাইজ করা ডেফিনেটলি, এবং বিভিন্ন কম্বিনেশন ট্রাই করা যে কোনটা আমাদের বেস্ট পসিবল ওয়ে থাকবে ফার্স্ট ম্যাচটার জন্য। ভালো উইকেটে গেলে আমাদের ব্যাটারদের সেই ক্যাপাসিটি আছে অ্যাটলিস্ট ভালো একটা স্কোর দেওয়ার কারণে, এবং আপনারা তো জানেন আমাদের বলাররা বরাবরই অনেক ভালো, বলবো যে টিমকে অনেক বেশি ভালো করে আসছে টিমের জন্য। সো আমি বলবো এটা আমাদের জন্য চ্যালেঞ্জ এবং আমাদের জন্য একটা গুড অপরচুনিটি। অবসর ভেঙে ওয়ানডে ক্রিকেটে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডিকক। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজের স্কোয়াডে আছেন তিনি। 2023 সালে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ডিকক। দক্ষিণ আফ্রিকার জার্সিতে সাদা বলে তার শেষ ম্যাচ ছিল বার্বাডোসে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে। একদিনের ক্রিকেট থেকে অবসর নিলেও টি-20তে না খেলার আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি প্রোটিয়া এই ক্রিকেটার। সাবেক প্রোটিয়া কোচ রব ওয়াল্টারও ডিককের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান ছিলেন। এর মাঝে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন তিনি। সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও মাঠ মাতিয়েছেন ডিকক। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।